সারাদিন নিশ্চয়ই না খাওয়া, কিছু খাবার দিল, তারপরে উনি শুনলেন, গভর্নমেন্টের কথাও শুনলেন, উনি জামিন দিয়ে দিলেন। তো সাত্তাজগুল তখন বলল যে মাই লর্ড, আমার নামে তো আরো মামলা দিতে পারে, বা যেটা আমাদের ফরাদ ভাইরা খুব সাকসেসফুলি এখানে করেন, ফরাদ ভাই না, ফরাদ ভাই সরকার, আমরা আমাদের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করেছি অথবা ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত করেছি। আমরা তো সাফারার সাফারার। এই এই অবস্থা যদি চলতে থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম আরো ভয়াবহ অবস্থা। বলেছিল তুমি শার্ট পরে নাও, তোমাকে মেরে ফেলতে পারে। নূর হোসেন বলেছিল আপনি দোয়া করেন। সেই যে বুকে লিখেছিল একটা গরিব শ্রমিক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। ফরাদ ভাই বুকে হাত দিয়ে বলেন আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি? ফরাদ ভাই জুডিশিয়ারির কথা বললেন। আমাদের কিছুদিন আগে বাংলাদেশে ভারতের বর্তমান প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় এসেছিল কি একটা সেমিনারে। তো জাস্টিস চন্দ্রচূড়ের একটা বিখ্যাত উক্তি ছিল, বছর দুয়েক আগে ভারতের এক সাংবাদিককে গ্রেপ্তার করায় ওই ভারতের সরকারি আইনজীবীকে উনি বলেছিলেন যে লুক মিস্টার সলিসিটর, ডিসেন্ট ইজ এ সেফটি বাল্ব অফ এ ডেমোক্রেসি। ভিন্নমত গণতন্ত্রকে রক্ষা করে। আমরা ওই জায়গায় আছি। আমি শেষ করি, উদাহরণটা দিতে আমার খুব ভালো লাগে না, কিন্তু উদাহরণটা দিতে হচ্ছে, কারণ আমরা কত পিছিয়ে আছি। আমাদের ফখরুল ইসলাম আলমগীর বেল পায় না, অন্যান্য বিরোধী দলরা বেল পায় না। আমি বদরুল হাসান স্যার ভাইকে অনুরোধ করব, মুরব্বীকে, আপনি আমাকে সমৃদ্ধ করতে পারেন। আমি যতটুকু পড়াশোনা করেছি, পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে বা তদানীন্তন তাজউদ্দিন আহমেদ সহ সকল রাজনৈতিক নেতাকে বেলের জন্য কখনো পূর্ব পাকিস্তান হাইকোর্টে আসতে হতো, খুবই কম, রেয়ারেস্ট। জসকোর থেকে দ্বিতীয় রাষ্ট্রদ্রোহ মামলা। আমি একটা গল্প 10 সেকেন্ড বলি, শেষ করি। এই যে পাকিস্তানে কেয়ারটেকারের অধীনে একটা নির্বাচন হয়ে গেল, আমি এই উদাহরণটা আমাদের বাংলাদেশের দুইটা বিচারপতির সামনে বলেছিলাম বেঞ্চে, রিস্ক নিও, কারণ আমাদের তো খুব সেন্সিটিভ অবস্থা। সাত্তাজ গুল নামে ইমরান খানের এক মহিলা নেত্রী আছেন, খুব শিক্ষিত। সাত্তাজ গুলকে পাকিস্তান আর্মি অ্যারেস্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল ইলেকশনের আগে। সাত্তাজ গুল পাখতুন হাইকোর্টে এসে নিরাপত্তা নিয়ে এসে বেল নেওয়ার জন্য, আগাম জামিনের জন্য। আনফরচুনেটলি ওই সময় পাখতুন হাইকোর্টের চিফ জাস্টিস ছিল ইসলামাবাদ, এবং তাকে যখন ঘিরে ফেললো, পুরা হাইকোর্ট ঘিরে ফেললো পাকিস্তান আর্মি, রেঞ্জার, পুলিশ টুলিশ সহ, এই খবরটা ওই চিফ জাস্টিস জানতে পারেন, এবং উনি ইসলামাবাদ থেকে রাশ করলো এবং পাখতুনে গিয়ে রাত 11টায় কোর্ট খুলালো। খুলে প্রথমেই রেজিস্ট্রারকে বললো, একদম এই ল্যাঙ্গুয়েজে, সব মিডিয়া এসেছিল আন্তর্জাতিক দেশ, যে মেয়েটাকে আগে কিছু খেতে দাও, সারাদিন নিশ্চয়ই না খাওয়া, কিছু খাবার দিল, তারপরে উনি শুনলেন, গভর্নমেন্টের কথাও শুনলেন, উনি জামিন দিয়ে দিলেন। তো সাত্তাজগুল তখন বলল যে মাই লর্ড, আমার নামে তো আরো মামলা দিতে পারে, বা যেটা আমাদের ফরাদ ভাইরা খুব সাকসেসফুলি এখানে করেন, ফরাদ ভাই না, ফরাদ ভাই সরকার, শোন অ্যারেস্ট দেখান, জেল গেট থেকে বারবার গ্রেপ্তার করে রাজনীতিবিদদের। তো আমি গেটের বাইরে গেলে তো আমাকে নতুন মামলা করে। ক্যান ইউ ইমাজিন, পাকিস্তান যাকে আমরা অপছন্দ করি, করার কারণও আছে, যার আদর্শ আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে ওইখান থেকে বেরিয়ে এসেছি, ফ্যাক্ট রিমেইন্স যে সেই প্রাক্তন হাইকোর্টের চিফ জাস্টিস অর্ডার দিল যে কোনো মামলা ইলেকশনের আগ পর্যন্ত সাত্তাজ গুলকে অ্যারেস্ট করা যাবে না। সে কোর্টে অ্যাপিয়ার করবে, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করবে, বা তাকে তার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে, ট্রায়াল চলবে। বদরুল ভাই, আপনাকে আমি জানাই সবচেয়ে বেদনার কথা, এখন এটা বলি শেষ করি, পাকিস্তানের মতো অন্ধকার দেশের একটি প্রদেশের চিফ জাস্টিস যে সাহস দেখায়, আমাদের এখানে এই সাহস, আপনি বদরুল ভাই অবাক হবেন, সারা সুপ্রিম কোর্টে একটাই শুনানি এখন, কেউ বেল দেয় আর এক কোর্ট বেল স্টে করে। আপনি বলেন এস আলমের দুর্নীতির জাস্ট একটা অনুসন্ধান। আমি এক সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ছিলাম, এটা বলি শেষ করছি। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর উদ্দেশ্যই হচ্ছে যে কোনো দুর্নীতি বা মিনিমাম কোনো প্রশ্নবোধক হলে সেটাকে অনুসন্ধান করবে, কেসও না, অনুসন্ধান, তারপরে সিদ্ধান্ত হবে কেস হবে। এস আলম সাহেবের 10,000 কোটি পাচারের হাইকোর্ট একটা স্বেচ্ছা প্রণোদিত রুল দিল যে একটা তদন্ত করুক, অনুসন্ধান, আমাদের সর্বোচ্চ আদালত স্টে করে দিল। তাহলে মানুষের কাছে কি মেসেজ যায়? অর্থাৎ আমরা আমাদের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে
করায়ত্ত করেছি অথবা ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত করেছি। আমরা তো সাফারার সাফারার। এই এই অবস্থা যদি চলতে থাকে আমাদের পরবর্তী প্রজন্ম আরো ভয়াবহ অবস্থা। আমি ফরহাদ ভাইকে তাই অনুরোধ করবো, আমি জানি না ফরহাদ ভাইয়ের কথা আওয়ামী লীগের নেতারা কতটুকু শুনবে। ফরহাদ ভাই, যে আওয়ামী লীগ মৌলানা ভাসানীর হাতে প্রতিষ্ঠিত, যে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ, যে আওয়ামী লীগের যুবলীগ কর্মী নূর হোসেন, ট্যাটু তো এখন হয়েছে, 87 সালে আমরা জানতামই না। আমি মিছিলে দূর থেকে ওই যুবককে দেখার সৌভাগ্য হয়েছিল, আমি চিনতাম না, দূরে দেখেছিলাম গুলিস্তানে। এই যে, এবং মাননীয় নেত্রী, বিরোধী দলের নেত্রী তখন শেখ হাসিনা বলেছিল তুমি শার্ট পরে নাও, তোমাকে মেরে ফেলতে পারে। নূর হোসেন বলেছিল আপনি দোয়া করেন। সেই যে বুকে লিখেছিল একটা গরিব শ্রমিক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। ফরহাদ ভাই বুকে হাত দিয়ে বলেন আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি? আজকে এটাই প্রশ্ন। এবং আবারও বিদগ্ধ দুইজন, ফরহাদ ভাই তো অত্যন্ত সজ্জন মানুষ, আর সৈয়দ বদরুল এহসান আমার অত্যন্ত মুরব্বী, আমি ওনার লেখা বহুবার পড়েছি। আজকে যে ওনার সঙ্গে টকশো করার জন্য যে সুযোগ করে দিলেন হাসিনা আক্তার, আপনাকে অভিনন্দন। আর বদরুল ভাইয়ের কাছেও আমাদের বিনীত অনুরোধ এই প্রজন্মের, যে আপনি যখনই সময় পান, ইংল্যান্ডে থাকেন আর যেখানে থাকেন, আপনি মাঝে মাঝে টকশোতে আসবেন। আপনাদের মতো মানুষদের উপস্থিতি আমাদেরকে একটি অন্ধকারের মধ্যে আলোর সঞ্চালনা করে। ধন্যবাদ।